আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারিয়া শারমিন। কমছেই না হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১১ শিশু, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩,৯৮৩ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে ৪০,০৯০ শিশু। হাম ও হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ এখন পর্যন্ত ৩৯৮ শিশু প্রাণ হারিয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৭। এদিকে হাম নিয়ে জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সব কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদের পর হাম প্রতিরোধে দ্বিতীয় দফায় বিশেষ ক্যাম্পেইন শুরু করবে সরকার। শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই, প্রয়োজন হলে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। টিকা নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এইসব বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতা বাড়ানো হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে এবং বিভাগীয় শহরগুলোর স্বাস্থ্যসেবার উন্নয়নেও কাজ করছে সরকার। সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব অল টিকার ইনক্লুডিং এমআর। আমাদের তো আইসোলেশন ভবন, আমরা তো একটা মোবাইল হসপিটালও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করেছি, প্রয়োজনে আরও করবো যদি ডেঙ্গু আসে। বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করেছে। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলায় সাংবাদিক ছাড়াও অনেকে আওয়ামী লীগ নেতাকর্মী অপকর্মে জড়িত ছিল। তারা সাংবাদিকতার পরিচয় ধারণ করে সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন জহিরুদ্দিন স্বপন। বক্তব্যকে প্রতিনিধিত্ব করে তথ্য মন্ত্রণালয় কিন্তু দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে ৮৩.৬ মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে ১০ ধরনের প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এ মাসের ৩রা মে প্রথম চালানের ১৫ লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। ঝরছে প্রাণ, বাড়ছে উদ্বেগ, তারপরও টনক নড়ছে না কারো। হামের প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার ধারণ করছে রাজধানী সহ সারা দেশে, যার প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতে। এতে করে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এদিকে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। হাম থেকে ছেলেকে বাঁচাতে শখের নাকপুল বিক্রি, তারপর ধার দেনা করে মোট ৫,৭০০ টাকা নিয়ে ভোলা থেকে ঢাকায় আসলেন সুমাইয়া ও রাকিব দম্পতি। হামের ছোবলে নিঃস্ব হওয়া পরিবারটির কাছে এ যেন এক নতুন জীবন যুদ্ধ। মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালের ৩ তলার ১৩ নম্বর শয্যায় জীবনের সাথে লড়ে যাচ্ছেন ১.৫ বছরের ছোট্ট শিশু মুজাহিদ। মুজাহিদের চিকিৎসার খরচ ব্যবস্থা করতে গত ৩ দিন ধরে ঢাকার অচেনা রাস্তায় রিকশা চালাচ্ছেন হতভাগা বাবা রাকিব। পেশায় রিকশা চালক না হলেও ৩00-৪০০ টাকা আয় হলেই তবে চিকিৎসা চলে প্রিয় সন্তানের। আমার কাছে কোনো টাকা ছিল না, আমার নাকের জিনিস বিক্রি করে দিয়েছি, ওই টাকা খরচ হয়ে গেছে অপারেশন। তারপর আমার শাশুড়ি ধার নিয়ে কারো কাছ থেকে ৩,০০০ টাকা নিয়ে দিছে, ওই টাকা নিয়ে আসছি। জেলা ও উপজেলায় পর্যাপ্ত হামের চিকিৎসা না পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে চাপ বেড়েছে রোগীদের। এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো। ঠিক মতো ডাক্তারই আসে না, দেখেন এই জায়গায় যেই ডাক্তার দেশে কত সুন্দর আসে, চিকিৎসা করে দেখে, মানে ওই জায়গা তো ওরকম নাই। এলে তো সব মানুষ ডাকেই আইতো। কারণ আমাদের ওইদিকে যে হাসপাতালগুলি আছে, টাকা দেন, এখানে টাকা দেন, টাকা দিলে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না, এগুলো তো আমাদের নতুন কিছু না আমাদের দেশে। হাসপাতালে দেরিতে আসার কারণে ঢাকার বাইরের রোগীদের মৃত্যুহার বেশি বলে জানান এই চিকিৎসক। তো যখন একটা রোগী একটু দেরিতে আসে তখন আসলে চিকিৎসা শুরু করা একটু কঠিন হয়ে যায়।
এই রোগীগুলোই হয়তো যদি প্রাইমারি অবস্থায় যদি হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে দিতে পারতো, তাহলে ওখানকার চিকিৎসা ব্যবস্থায় হয়তো ওদের জন্য সাফিসিয়েন্ট ছিল। হয়তো ব্যাপারটা হচ্ছে রোগীরা হয়তো একটু দেরি হতে যাচ্ছে বলে হয়তো রোগীগুলো ক্রিটিক্যাল হচ্ছে বেশি। শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি। এজন্য আমাদের সবসময় সচেতনতা যোগে জোর দিতেই হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। চালু করেন এবং ভূমি সেবা পেতে আর দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সেবা দেয়া জনগণের প্রতি করুণা নয়, দায়িত্ব। তাই জনগণকে সহজে ভূমি সেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও সহজলভ্য ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে এবং তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য প্রতিবছর ভূমি মেলার আয়োজন করে সরকার। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে নিয়ে 19 থেকে 21 মে দেশজুড়ে 3 দিন ব্যাপী হবে এবারের ভূমি মেলা। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবার জন্য এছাড়া দেশব্যাপী ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধনও করেন সরকার প্রধান। মোড়ক উন্মোচন করেন ভূমি সংক্রান্ত 3টি প্রকাশনার। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় তার সরকারের লক্ষ্য তুলে ধরেন। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আদালতে জমি সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি, তাই বিচারাধীন এসব মামলার দ্রুততম নিষ্পত্তিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। শুধু জমি সংক্রান্ত বিষয়ই নয়, জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়ার স্থানীয় বিএনপির সহ সভাপতি MR ইসলাম স্বাধীনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে থেকে সকালে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী শাহ আলম বলেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে 5টি স্থানীয় সরকার নির্বাচন। বাজেট পাওয়া সাপেক্ষে কোনো নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন আগে হবে। বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামী কাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে। একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বিবেচনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। পদ্মা ব্যারেজ না করতে পারলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। আর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে 1,23,34,000 গবাদি পশুর মজুদ রয়েছে। এবারের ঈদে কোনো চোরাই পশু দেশে ঢুকতে দেয়া হবে না। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি মেয়র এলাকার সকল সমস্যার সমাধান দিতে পারে না, তাই সিটি গভর্নমেন্ট গঠনের উদ্যোগ নেওয়া হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ ও চ্যালেঞ্জ এগিয়ে নেওয়া শীর্ষক সিটিজেন ডায়ালগের এ সেমিনার অংশ নেন 3 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, যেটি ঢাকায় সংক্ষিপ্ত নাম রাজু। সেমিনারে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, খাল খনন নিয়ে বিরোধী দল নানান কথা বললেও দেশের নানামুখী উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে খাল খননে উচ্ছেদকৃত কেউ সরকারি সহায়তা পাবে না। এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেখানে বর্ষার পর যখন মরুভূমি হয়ে যায়, সেখান থেকে যদি আমাদেরকে বের হতে হয়, এই পদ্মা ব্যারেজ সেখানে আমরা যদি না করতে পারি, তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকবে না। সেমিনারে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়োজনীয় গবাদি পশু মজুদ থাকায় এবার বর্ডারে বিজিবি সতর্ক অবস্থায় থাকবে, যাতে কেউ চোরাই পশু আনতে না পারে। পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। একই সেমিনারে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নগর হয়রানি দূর করতে সকল সিটিতে সিটি গভর্নমেন্ট তৈরি করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যেটি রয়েছে সিটি গভর্নমেন্টের মেয়রের আন্ডারে ওই সিটির পুলিশ তার অধীনে, ওই সিটির বিদ্যুৎ বিভাগ তার অধীনে, পানি সরবরাহ লাইন তার অধীনে, পয়ঃনিষ্কাশন লাইন তার অধীনে। আমার মনে হয় যে এখন আমাদের কাছে সময় এসেছে এই বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করব। সরকার মানুষের কাছে দেয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও জানান প্রতিমন্ত্রী। ঢাকা মহানগরীতে বর্তমান পানির চাহিদা হচ্ছে 320 কোটি লিটার। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলায় সাংবাদিক ছাড়াও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী অপকর্মে জড়িত ছিল। তারা সাংবাদিকতার পরিচয় ধারণ করে সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এসব মামলার বাদী সরকার একা নয়। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করা হবে। হামের টিকার সংকট নেই জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, হাম রোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতা ছিল। ত্রৈমাসিক কাজের একটা অভিজ্ঞতা ঢালাওভাবে যেমন মিথ্যা মামলা থেকে তাদেরকে রক্ষা করতে হবে, এমন কথাও যেমন ছিল, তেমনি অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো অপরাধে অনেকেই জড়িত এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এ কথাও কিন্তু ওখানে কোনো সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব।
বন্ধ পাটকল পুনরায় চালু করতে বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করবে সরকার, এমনটি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে বহুমুখী পণ্যের মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পাট খাতকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে সরকার। এই খাতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে পাট শিল্পকে আবারও চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে টেকসই ও দায়িত্বশীল আচরণ না করায় সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়াজাত পণ্যের রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই সংকট দূর করা গেলে শুধু চামড়াজাত পণ্য নয়, অন্তত 4টি খাতে কয়েক বিলিয়ন আয় করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। ৬,০০০ টন পাট বীজ এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে, এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন তাহলে এটার কোনো ইনসেন্টিভ নাই। এটার মোটিভেশন ইনসেন্টিভটাই হচ্ছে যে এটা একটা ফেয়ার প্রাইস পাবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ মামলায় সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ 2 জন ভুক্তভোগী। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 11 জন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য দিয়েছেন ঘটনাকালীন যাত্রাবাড়ি থানার অস্ত্রাগারের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সহ 2 জন পুলিশ সদস্য। কালও হবে এ মামলার বিচার কাজ। ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী জানান, সড়ক পরিবহন আইনে রাস্তার উভয় পাশে 10 মিটার জায়গা ফাঁকা রাখতে বলা হয়েছে। ফুটপাত বরাদ্দ দেয় সেটার লঙ্ঘন হচ্ছে। সংবিধানের যে আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট দিছে, এই যে ফ্রিডম অফ মুভমেন্ট লঙ্ঘন করে ঢাকা শহরে যে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে, আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে, আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। মিরপুর শাহ আলী মাজার ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পবিত্র স্থান। ঐতিহ্যবাহী এই মাজার পরিণত হয়েছে মাদকের আখড়ায়। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ওরসের দিনে মাজার প্রাঙ্গণ ও সামনের প্রধান সড়ক দখল করে সারা রাত চলে অসামাজিক নাচ গান। নিয়মিত বিক্রি হয় গাঁজা, ইয়াবা সহ ভয়ঙ্কর সব মাদক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যেই চলাফেরা করে অসংখ্য যৌনকর্মী। এলাকাবাসীর অভিযোগ, মাজার ঘিরে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলে না কেউ। রানা আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। মিরপুরের হজরত শাহ আলী মাজার। এখানে মাদক ও অসামাজিক কাজ চলে আসছে বছরের পর বছর। এই মাজার সবসময় থাকে স্থানীয় প্রভাবশালীদের দখলে। প্রতি বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক ওরসের দিনে ভিন্ন চিত্র দেখা যায় মাজার ও এর আশপাশে। বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের অর্থ হাতিয়ে নিতে এই দিনের অপেক্ষায় থাকে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন দালাল চক্র। মাজারের ভিতর ও সামনের সড়কে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে চলে অসামাজিক নৃত্য ও গান। ফলে ব্যাপক জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। সড়ক দখল করায় চলাচলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এখানে দিনে রাতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। ঘোরাফেরা করে পতিতারা, এমনকি খদ্দের ম্যানেজ করে নিয়ে যায় পাশের আবাসিক হোটেলগুলোতে। এলাকাবাসীর কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান নানা অভিযোগ। যেটা করা হয় এটা মনে হয় না যে এটা ইসলামিক বা কোনো কিছু হয়, তো এটা সম্পূর্ণ বেহায়াপনা। আরও শৃঙ্খলা হয়, যেরকম মাদক বিক্রি করাকালীন এখানে কিছু মানুষ পাওয়ার খাটায় যে আমি এখানে ব্যবসা করবো, আরেকজন করতে পারবে না, এরকম মারধর করা পর্যন্ত হয়। নানা রকমের মানুষের ড্রিঙ্ক করে ওখানে টাকা দিচ্ছে এবং মেয়েদের বুকে টাকা দিচ্ছে। তাদের উপরে যে কিছু বলবে, তারা কিছু সিন্ডিকেট আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে এগুলো অফ রাখে,
দেখেন আমরা ইচ্ছে করলেও এগুলো কিছু করতে পারি না। এখান থেকে নারী মহিলাদের নিয়ে ইন্ডিয়াতে পাচার করে, দৌলতদিয়াতে পাচার করে, দেশের বিভিন্ন পতিতালয় যেগুলো আছে সেখানে এরা বিক্রি করে। পুলিশ বলছে মাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি করে তারা। এই সমস্ত অবৈধ অসামাজিক কর্মকাণ্ড এবং মাদক সেবীদের দূরত্ব বন্ধ করতে হলে সেখানে কিন্তু যারা মাজার কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু সচেতন হওয়া উচিত। এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা নেই, সেখানে অভিযান করি এবং মাদক সেবী বা মাদক বিক্রেতা পাইলে আমরা আটক করে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এগুলো আমরা নিয়মিতভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় বাসিন্দারা মাজারের পবিত্রতা রক্ষা ও অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান। হাসান মাহমুদ, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম আশা করেন যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে সহযোগিতা করবে। সংসদ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশা প্রকাশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশনের উপপ্রধান মেগান বল্টিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক কিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্রের পুনঃযাত্রা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সম্পর্ক, জাতীয় সংসদের অধিবেশন এবং সংসদ ভবন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাজধানীর পল্লবীতে রামিসা নামের ৮ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। সকালে মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক SI মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ মিরপুর 11 নম্বর সেকশনের B ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন 7 নম্বর রোডের একটি বাসা থেকে রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকাল 10টা থেকে বেলা 11:30টার মধ্যে যে কোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় বাসায় অন্য কেউ ছিলেন না। নিহত রামিসা মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার শিয়ালদি গ্রামের রিকশা মিস্ত্রি হান্নানের মেয়ে। ওমানে গ্যাস বিস্ফোরণে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে। রাত 9টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তাদের মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে রাঙ্গুনিয়ার লালানগর গ্রামের বাড়িতে। এদিকে 4 ভাইকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে চলছে কবর খোঁড়ার কাজ। আগামীকাল হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পাশাপাশি তাদের কবর দেওয়া হবে এবং তা দাফন করা হবে। গত 13 মে ওমানের আল মুলাদ্দাহ এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে প্রাণ হারান এই 4 প্রবাসী ভাই। কে বলছে এসি বাস্ট হয়েছে, কে বলছে গ্যাস লিক করছে, আবার আরেকটা সত্য বলতেছে এখানে দুপুরের ভাত খাওয়ার অসুস্থ হয়ে গেছে। তাহলে এখানে যখন 4 জন যেত অসুস্থ হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এটা খাদ্যের মধ্যে কোনো বিষক্রিয়া ছিল। এক পরিবারের 4 জন লোক একসাথে মারা যাওয়া কিন্তু সহ্য করতে পারবে? ABCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ও সাপোর্ট ফ্রম জাপানের মধ্যে জয়েন্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন শীর্ষক MOU স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। দুপুরে IRC মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, চুক্তির মাধ্যমে গবেষণা উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও স্টার্ট আপ ইকোসিস্টেম শক্তিশালীকরণে যৌথভাবে কাজ করবে 2 প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং সভাপতিত্ব করেন MA মোমেন। বক্তারা আরও বলেন, এই অংশীদারিত্ব যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রুপ বিমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRUর 2 সদস্যদের মৃত্যু দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2 সদস্যদের পরিবারকে 3 লক্ষ টাকা করে চেক তুলে দেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাসিম উদ্দিন, DRUর সভাপতি আবু সালেহ সহ সাংবাদিক নেতারা। এই সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অন্যান্য বীমা কোম্পানির চেয়ে ন্যাশনাল লাইফ মানুষের কাছে আস্থাবান হওয়ায় গ্রাহকের পাশে দাঁড়াতে পারছে, এটি অব্যাহত রাখার আহ্বান জানান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে যে এই চেকটা হস্তান্তর করলেন, এটা নিশ্চয়ই তাদের সৎ ব্যবসা বাণিজ্যের নীতি, অনেকেই তার প্রতি আস্থা বাড়বে। কিন্তু উনি যদি এই কাজটা না করতেন তাহলে ইডরাকে কিন্তু
এখানে হস্তক্ষেপ করতে হতো। তাদের এই বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আহ্বান রাখছি। স্টিল শিল্পে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমএ। সংগঠনটি বলছে, করোনা পরবর্তী অর্থনৈতিক চাপ, ডলার সংকট, গ্যাস ও কাঁচামালের মূল্য বৃদ্ধিতে শিল্পখাত এমনিতেই সংকটে রয়েছে। এর মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং অনেক কারখানা উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হতে পারে। সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি অভিযোগ করেন, উচ্চ ভোল্টেজে সরাসরি বিদ্যুৎ নেওয়ার পরও শিল্প কারখানাগুলোর ওপর অযৌক্তিক ডিমান্ড চার্জ, অতিরিক্ত ভ্যাট ও বিভিন্ন জরিমানা আরোপ করা হচ্ছে। এই সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা, ক্যাপাসিটি চার্জ কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি। সন্ধ্যা সংবাদে পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।